দেখতে পাচ্ছি 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে রানিং মোর্টালিটি, যেটাকে আরএমএস বলে থাকি। বর্তমান বছরে 3টা ক্রপ অর্থাৎ সামার ক্রপ, রেইন ক্রপ এবং উইন্টার ক্রপ, সমগ্র ক্রপেই একই সমস্যা শুরু হয়েছে, সেটা হচ্ছে রানিং মোর্টালিটি। আর আপনারা খুব ভালো করেই জানেন যে রানিং মোর্টালিটিকে সংক্ষেপে আরএমএস নামে অভিহিত করা হয়। অতি সাধারণভাবে বলতে গেলে চিংড়ির ওজন যখন 10 গ্রাম ক্রস করে যায় তখন বেশিরভাগ পুকুরগুলো এই প্রকার রোগের সম্মুখীন হয়। প্রতিবার ট্রে চেক করবার সময় দেখা যাচ্ছে যে এক বা একাধিক মরে যাওয়া লাল চিংড়ি ট্রেতে আসছে। সেই সঙ্গে ফিশারিতে খাদ্যের চাহিদা ধীরে ধীরে কমতে আছে। পুকুরের তলদেশে অর্থাৎ বটম লেভেল চেক করলে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত জায়গাতে ছোট বড় নানা সাইজের গর্ত তৈরি হয়েছে। বেশিরভাগ গর্তগুলোতে এক বা একাধিক চিংড়ি মরে পড়ে আছে। আপনার ফিশারিতে যদি এই প্রকার সমস্যা দেখা যায় তাহলে বুঝবেন আপনার পুকুরটি রানিং মোর্টালিটি অর্থাৎ আরএমএস রোগে আক্রান্ত হয়েছে। প্রথম ক্ষেত্রেই উল্লেখ করি, কোনো পুকুর যদি রানিং মোর্টালিটিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে পুরোপুরি এই রোগ নির্মূল করা কখনোই সম্ভব হয় না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আরএমএস কন্ট্রোল করে রাখতে পারেন ট্রিটমেন্টের মাধ্যমে। এবার আসি মূল টপিক নিয়ে, আরএমএসের ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন। প্রথম ক্ষেত্রেই আপনার কাজ হচ্ছে চারার বয়স যখন 40 দিন ক্রস করবে তখন পন্ডে নেমে বেড চেক করতে হবে, অর্থাৎ ফিডিং বেডের কথা বলছি আমি। নোটিস করবেন বেডে কালো মাটি আছে কিনা, সেই সঙ্গে পুকুরের বিক্ষিপ্ত জায়গাতে ছোট বড় গর্ত তৈরি হয়েছে কিনা। যদি এই প্রকার কোনোরূপ সমস্যা দেখতে পান সেক্ষেত্রে ইমিডিয়েট পুকুর থেকে জল তুলে যে কোনো প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার সমস্ত প্যারামিটার্স সঙ্গে ভিপিও চেক করুন। রিপোর্ট হাতে আসার পরবর্তী যে সমস্ত বিষয়গুলি অ্যাবনর্মাল দেখতে পাবেন উক্ত বিষয়গুলিকে আপনার যিনি কালচারিস্ট রয়েছেন ওনার সাথে আলোচনা করে সঠিক প্রিভেনশন নেবেন। বিশেষ করে পন্ডে আরএমএস কন্ট্রোল করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে বটম রিফ্রেশ করা। বটম ট্রিটমেন্ট করার পূর্বে একটি কাজ গুরুত্ব সহকারে করতে হবে, সেটা হচ্ছে ফিশারিতে নেমে যতটা সম্ভব মরে যাওয়া লাল চিংড়ি তুলে ফেলতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে যে সমস্ত বিক্ষিপ্ত জায়গাতে গর্ত তৈরি হয়েছে উক্ত বিস্তীর্ণ এরিয়াগুলোতে খুব ভালো করে ট্রেনিং করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ H2O2 বালি এবং এলএসপি অর্থাৎ লাইমস্টোন পাউডারের সাথে মিশিয়ে সারা পুকুরে অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তী সময়ে সয়েল প্রোবায়োটিক সংগ্রহ করুন এবং সানি ওয়েদার দেখে নদীর বালির সাথে মিশিয়ে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় পুকুরে ছড়িয়ে দিন। বিশেষ করে ফিডিং বেড বরাবর বেশি করে অ্যাপ্লাই করুন। আরএমএস কন্ট্রোল করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশন হচ্ছে টাইমলি বটম ট্রিটমেন্ট করা। আপনি যদি প্রত্যেক 5 থেকে 7 দিন অন্তর এইভাবে বটম ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে অতি অবশ্যই আরএমএস আপনার পুকুরে কন্ট্রোলে থাকবে। তার সঙ্গে পুকুরে একবার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে। চিটাগুড় অর্থাৎ মোলাসিসের সাথে 1 ঘন্টা পূর্বে ভিজিয়ে রাখতে হবে এবং এরিয়েশন চলাকালীন অবস্থায় পুকুরে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও সম্ভব হলে প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর পুকুরের অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল চেক করবেন। পুকুরে অ্যামোনিয়া তৈরি হলে ইউকা এবং নাইট্রেট তৈরি হলে লবণ টেকনিশিয়ানের থেকে সঠিক পরামর্শ অনুযায়ী সঠিক প্রয়োগবিধি মেনে তবে পুকুরে অ্যাপ্লাই করবেন। মাছটা একটু হাত দিয়ে তুলুন তো, ভিডিও হচ্ছে তো, ব্যাস। তারপর আমি ভিডিওটা অফ করে মাছটা চেক করবো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আর এই বাস থেকে একটু তুলুন না, ব্যাস। ঠিক আছে, ছেড়ে দিন। আপনি কি জানেন বর্তমান দিনে যে সমস্ত চাষি বন্ধু ভেনামি চিংড়ির চাষ করছেন তারা কি করেন যে কালচার চলাকালীন অবস্থায় পুকুর থেকে ক্ষতিকর গ্যাস দূর করবার জন্য সময় মতো গ্যাসের ওষুধ অর্থাৎ ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করে থাকেন। আপনি হয়তো শুনেছেন যে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে 3টি ক্ষতিকর গ্যাস হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রেট এবং হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। প্রাথমিকভাবে আপনি কি করেন,
পুকুর থেকে হাইড্রোজেন সালফাইড দূর করবার জন্য H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড এবং জিওলাইট পাউডার অ্যাপ্লাই করেন। আবার অ্যামোনিয়া গ্যাস দূর করতে পুকুরে ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করেন। কিন্তু আপনি জানেন কি যে ফিশারি চাষের ক্ষেত্রে এই নাইট্রাইট গ্যাস মারাত্মক ধরনের ক্ষতি করে থাকে? বর্তমান সময়ে চিংড়ি চাষের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ডিজিজ আসছে সেটা হচ্ছে আরএমএস, যেটাকে আমরা রানিং মর্টালিটি হিসেবে জেনে থাকি। তার প্রধান কারণ এই নাইট্রাইট গ্যাস। এটা আপনি কি জানেন? প্রাথমিকভাবে বলতে গেলে বোঝানো যায় যে পুকুরে অধিক পরিমাণে খাদ্য প্রয়োগ করা, কালচাররত পন্ডে সময় মতো অ্যামোনিয়া গ্যাস দূর না করা, এছাড়াও সঠিক সময়ে পুকুরের বটম ট্রিটমেন্ট না করা, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে এরিয়েশন না দেওয়া কালচার পুকুরে নাইট্রেট গ্যাস লোড হওয়ার প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়। আর অধিক পরিমাণে নাইট্রেট গ্যাস দেখা গেলে পুকুরের প্লাঙ্কটন পুরোপুরি নষ্ট হয়ে যায় বলা যায়। এই কারণে পুকুরের জলে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন না তৈরি হওয়ার কারণে জলের রং ঘোলা অর্থাৎ টার্বিডিটি দেখা যায়, যার ফলে কালচাররত চিংড়িগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করে না। সেই কারণে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেক কমে যায়। চিংড়ি ইজি মল্টিং করতে বাধার সম্মুখীন হয়, ফলে ডাবল সেলে পরিণত হয়। এর ফলে কালচাররত চিংড়ি ট্রেসে চলে গিয়ে আরএমএস অথবা WFD অর্থাৎ সাদা পায়খানা নামক ক্ষতিকর রোগের সম্মুখীন হয়। বিশেষ করে চিংড়ির বয়স যখন 70 থেকে 80 দিন ক্রস করে যায়, আপ টু হারভেস্ট পর্যন্ত আপনি যতদিন চিংড়ির কালচার করবেন ততদিন এই নাইট্রেট গ্যাস ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। কালচার পন্ডে চিংড়ি থাকাকালীন অবস্থায় আপনি প্রতিনিয়তই খাদ্য প্রদান করছেন। যদি ওভারফিডিং করে থাকেন সেক্ষেত্রে প্রদত্ত খাদ্যগুলি দ্রুত নষ্ট হয়ে ক্ষতিকর গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া সৃষ্টি করে। সেই সঙ্গে যে খাদ্যগুলি চিংড়ি গ্রহণ করে থাকে উক্ত খাদ্য থেকে প্রদত্ত মলগুলো একসাথে মিশে পুকুরে অর্গানিক লেভেল বাড়িয়ে দেয়। উক্ত বর্জ্যগুলি ডিকম্পোজ না হয়ে পুকুরে ক্ষতিকর টক্সিক গ্যাস সৃষ্টি করে, যেই কারণে ক্ষতিকর নাইট্রেট গ্যাস সৃষ্টি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সর্বপ্রথমেই উল্লেখ করব, চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি কমেন্ট করুন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রায় প্রত্যেকটি ভিডিওতেই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে থাকি, আপনারা কালেক্ট করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার পন্ড ইকোসিস্টেমে যে নাইট্রোজেন সার্কেল রয়েছে তার দুটো পার্ট হচ্ছে এই নাইট্রাইট এবং নাইট্রেট গ্যাস। ফিশারিতে জলে দ্রবীভূত নাইট্রোজেনের মাত্রা বেশি হলে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, আর অ্যামোনিয়া গ্যাস এনিমি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট গ্যাসে রূপান্তরিত হয়। আর এই রূপান্তরিত নাইট্রাইট গ্যাস ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে ক্ষতি করে থাকে। এর রাসায়নিক সংকেত হচ্ছে NO2-। আমি পূর্বেই উল্লেখ করেছি যে ওভারফিডিং করলে নাইট্রাইট গ্যাস দ্রুত ইনক্রিজ হয়। এছাড়াও কালচার পন্ডে পর্যাপ্ত পরিমাণে এরিয়েশন না দিলে অর্থাৎ ডিও লেভেল যদি শর্টেজ থাকে সেক্ষেত্রে নাইট্রাইট গ্যাস দ্রুত ইনক্রিজ করে। কালচার পন্ডে যদি প্লাঙ্কটনের ভারসাম্য বজায় না থাকে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন না থাকে সেক্ষেত্রে এই গ্যাস দ্রুত বেড়ে যায়। তার সঙ্গে পন্ডে প্লাঙ্কটন মরে যাওয়া এই গ্যাস বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও জলের তাপমান বৃদ্ধি পেলে অথবা পুকুরে ওভার স্টকিং করলে এই নাইট্রাইট গ্যাস দ্রুত ইনক্রিজ হয়। এই নাইট্রাইট গ্যাসের প্রধান ক্ষতিকর প্রভাব হচ্ছে চিংড়ির স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ফিশারিতে নাইট্রেট গ্যাস কন্ট্রোল করবার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে পুকুরে ওয়াটার এক্সচেঞ্জ করা। তার সঙ্গে ফিশারিতে প্রদত্ত ফিডের পরিমাণ কমিয়ে দিতে হবে। এছাড়াও সময় মতো জল এবং মাটির প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। পুকুর থেকে নাইট্রাইট গ্যাস দূর করার জন্য পাম্প এরিয়েটর চালাতে হবে। পন্ডে কার্বন সোর্স বাড়াবার জন্য মোলাসিস অর্থাৎ চিটাগুড়ের ব্যবহার করতে হবে প্রোবায়োটিকের সঙ্গে। ডিও লেভেল মেনটেন করবার জন্য রাতের বেলা বেশি সময় ধরে এরিয়েশন দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশন হচ্ছে পন্ডে দানা লবণের ব্যবহার করা। পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 5 থেকে 10 কেজি
বড় সাইজের দানা লবণ অ্যাপ্লাই করতে পারেন। প্রিয় চাষি বন্ধু, আপনি পূর্বের কয়েকটি ভিডিওতে দেখেছিলেন যে ফিশারিতে নাইট্রেট গ্যাস কিভাবে কন্ট্রোল করবেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। উক্ত বিষয়টি নিয়ে আরও বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরব, তাই স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত পন্ডে বায়ো টয়লেট ইনস্টল করা আছে, আপনারা স্লাজ পাম্পের সাহায্যে পুকুর থেকে কালো মাটি অর্থাৎ ব্ল্যাক সয়েল রিমুভ করতে পারেন। এই প্রকার প্রসেসটি যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনার ফিশারিতে নাইট্রেট গ্যাস খুব সহজে কন্ট্রোলে থাকবে। পুকুরের ওয়াটার পিএইচ এবং অ্যালকালিনিটি ঠিক রাখতে সময় মতো মিনারেলস এবং পলিচুনের প্রয়োগ করতে হবে। এছাড়াও বর্তমান দিনে বহু কোম্পানি নাইট্রেট কন্ট্রোলার বহু মেডিসিন তৈরি করেছেন। উক্ত মেডিসিনগুলির নাইট্রোব্যাক্টর স্ট্রেংথ জেনে নেবেন এবং পরবর্তী সময়ে ঔষধ ব্যবহারের সঠিক প্রয়োগবিধি জেনে আপনার যিনি টেকনিশিয়ান অর্থাৎ কালচারিস্ট রয়েছেন ওনার সাথে পরামর্শ করে তবে অ্যাপ্লাই করবেন। আশা করছি কাজ পাবেন। পূর্বেই উল্লেখ করেছি, পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে একটি চক্রের মাধ্যমে নাইট্রাইট গ্যাসে রূপান্তরিত হয় এবং পরবর্তী সময়ে এই নাইট্রাইট গ্যাস পরিবর্তিত হয়ে নাইট্রেটে রূপান্তরিত হয়, যার রাসায়নিক সংকেত হচ্ছে NO3-। বর্তমান সময়ে বহু চাষিবন্ধু ভেবে থাকেন যে নাইট্রেট এবং নাইট্রাইট গ্যাস হলো একই জিনিস, বিশেষ করে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, নাইট্রেট এবং নাইট্রাইট একই প্রকৃতির গ্যাস নয়, এটি পুকুরের নাইট্রোজেন চক্রের দুটি আলাদা রূপ। আপনি যদি নিজস্ব পুকুরে অ্যামোনিয়ার প্রকোপ রোধ করতে পারেন তাহলে অতি অবশ্যই নাইট্রেট এবং নাইট্রাইট কন্ট্রোলে থাকবে বলা যায়। নাইট্রাইট গ্যাস কন্ট্রোল করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে আমি উল্লেখ করেছিলাম যে আপনারা ওয়াটার এক্সচেঞ্জ করবেন। এই ওয়াটার এক্সচেঞ্জ করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একদিক থেকে পুকুরের জল বাইরে বের করে দেওয়া, অপর দিক থেকে রিজার্ভার থেকে পুকুরের জল তুলবার, এবং অতি অবশ্যই এই প্রক্রিয়াটি দিনের বেলা এবং এরিয়েশন চলাকালীন অবস্থায় সম্পন্ন করবেন। প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে এভারেজ 5 থেকে 6 ঘন্টা যদি আপনি এভাবে রোটেশন ওয়াইজ ওয়াটার এক্সচেঞ্জ করতে পারেন তাহলে অতি অবশ্যই নাইট্রাইট গ্যাস আপনার পুকুরে কন্ট্রোলে থাকবে। রোদের উপস্থিতিতে বেশি সময় ধরে এরিয়েটার চালালে পুকুর থেকে নাইট্রাইট গ্যাস দূর হয়। নিজস্ব পুকুর থেকে নাইট্রাইট গ্যাস কন্ট্রোল করবার জন্য আমি পূর্বে কয়েকটি শর্টস ভিডিও দিয়েছিলাম। তৎসঙ্গে আজকের এই ভিডিওটি যদি আপনি ফলো করে কালচার করেন অতি অবশ্যই পুকুরে নাইট্রাইট গ্যাস কন্ট্রোলে থাকবে বলে আমি আশা করছি। ভেনামি চাষ সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সঙ্গে কালচার সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।